Welcome back. Today is our second class. Last ক্লাসে আমরা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার এন্ড টু টাইপস অফ ক্লজেস নিয়ে আমরা কথাবার্তা বলছি। অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ইন্টারচেঞ্জের যে ব্যাপারটা ওইটা নিয়ে আমরা আলোচনা করব না। জাস্ট হচ্ছে আমরা কিভাবে একটা সিম্পল সেন্টেন্স ফর্ম করতে পারি অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত ব্রিফলি আমরা আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে আমাকে কয়েকজন আপনারা জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আমরা হচ্ছে এই জিনিসগুলো আমাদের জন্য কেন প্রয়োজন, যে আমরা এই যে ক্লজ গুলো আমরা শিখতেছি এগুলো কি আদতে আমাদের কোনো প্রয়োজন আছে কিনা। জাস্ট আমি আপনাদেরকে একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে একটু কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এই জিনিসগুলো কেন শিখতেছি, কেন এই জিনিসগুলো আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। জাস্ট একটু মাথায় রাখেন, আমাদের হচ্ছে রাইটিং এন্ড স্পিকিং এর মধ্যে আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়াটা আছে ওইখানকার একটা টপিক হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখন আমরা কত গ্রামাটিক্যাল রেঞ্জ যে পার্টটা আছে, আমরা এখানে কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াইড অ্যামাউন্ট অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছি ওইটা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা যদি ধরেন এখানে ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স আমরা রাইটিং এবং স্পিকিং এর মধ্যে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের যে গ্রামাটিক্যাল রেঞ্জ যে পোর্শনটা আছে এটা কিন্তু আমাদের কাভার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে আমরা যদি ধরেন বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স আমরা রাইটিং এর মধ্যে অথবা স্পিকিং এর মধ্যে ইউজ করি, তাহলে আমরা ওদেরকে দেখাতে পারবো যে আমাদের গ্রামারের উপর একটা ভালো কমান্ড আছে। বুঝতে পারছি? সো আমরা আমাদের মূল পড়াতে ফোকাস করি। এখন শুরুতে আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একবারে সিম্পল সেন্টেন্স। আমরা হচ্ছে সাধারণভাবে যে কথাবার্তাগুলো বলি, ধরেন আমি যদি বলতে চাই যে সিম্পল সেন্টেন্স বলতে কি বুঝি, যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব এন্ড একটা কমপ্লিট থট আমরা এক্সপ্রেস করতে পারবো, ওই সেন্টেন্সটাকে আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স বলি। তাহলে যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে সেটাকে সাধারণত সিম্পল সেন্টেন্স বলে। তবে ওই সেন্টেন্সটাকে অবশ্যই অর্থবহ হতে হবে। তাহলে আমাদের একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকে আমরা সেটা একটু দেখি। এখন তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ এই সিম্পল সেন্টেন্সের মধ্যে আসবে না। তাহলে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা শিখলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বা আমাদের হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ওইটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আর এই আজকের ক্লাসে যে সিম্পল সেন্টেন্সটা আছে ওই সিম্পল সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। বুঝতে পারছি? তো চলুন আমরা হচ্ছে কয়েকটা একটু প্র্যাকটিস করা যাক কয়েকটা সেন্টেন্স দিয়ে। ওকে, তো এখন হচ্ছে ধরেন একদম বেসিক একটা আমরা উদাহরণ দিয়ে লিখি, যে আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম। ধরুন আমি এখানে এখন লিখলাম যে আই স্টাডি এভরিডে। আমি এটা একটু লেখা ট্রাই করি, যে আমি এখানে লিখলাম যে আই স্টাডি এভরিডে। আই স্টাডি এভরিডে, এখানে যে আইটা আছে এটা আমাদের কি, আইটা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, আর এই যে স্টাডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজের ডেফিনিশন অনুযায়ী আমাদের এই সেন্টেন্সটা আমাদের সকল শর্ত ফুলফিল করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছি? এখন যদি আমি হচ্ছে আর একটা এক্সাম্পল একটু লিখতে চাই, যে আমি লিখলাম যে শি লাভস মিউজিক। শি লাভস মিউজিক, সে মিউজিক পছন্দ করে। তাহলে এখানে শিটা আমাদের কি, শিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর লাভসটা কি, আমাদের লাভসটা হচ্ছে এখানে ভার্ব।
আর যে মিউজিক পোর্শনটা আছে, যে বাকি রেস্ট অফ দ্য থিংস আমাদের হচ্ছে এখানে আমরা অবজেক্ট হিসাবে ধরে নিই। দ্যাটস ইট। তাহলে সিম্পল সেন্টেন্স কি, কিভাবে গঠিত হয় সেটা আমরা বুঝতে পারছি। তো চলুন একটু হচ্ছে আমরা একটু আরেকটা প্র্যাকটিস করি। তো আমি এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স লিখে রেখেছি। দেখেন, আমাদের প্রথমটাতে কি বলা আছে, যে দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার সিংস বিউটিফুলি অ্যাট স্কুল কনসার্ট। কোকড়া চুল সম্পন্ন যে মেয়েটা আছে সে অনেক সুন্দরভাবে গান করলো, কোথায়, স্কুল কনসার্টের মধ্যে। তাহলে আমাদের এখানে যেটা আছে যে দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার, দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার, এইটা পুরোটাই কিন্তু আমাদের এখানে সাবজেক্ট। দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার এইটা পুরোটাই আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট। সিংস, এই সিংসটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, আর রেস্ট অফ দ্য থিংস কে আমরা এখানে অবজেক্ট হিসেবে ধরে নিই। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা আছে, সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে, আবার খুব ছোট হতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট আপনারা ওই সেন্টেন্সের দিকে ফোকাস করবেন, দেখবেন যে আমার ওই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এবং আমাদের অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে কিনা। জাস্ট আপনারা এই তিনটা জিনিস একটু দেখবেন, দেখে যদি দেখেন যে আপনাদের তিনটা শর্তই ফুলফিল করতেছে, তাহলে চোখ বন্ধ করে বুঝিয়ে দিবেন ওইটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের এখানে দ্য লিটল গার্ল উইথ কার্লি হেয়ার এটা হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, আর রেস্ট অফ দ্য থিংস হচ্ছে অবজেক্ট। এটা পুরোটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমাদের এটার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর এটা আমাদের একটা কমপ্লিট থট আমাদেরকে এক্সপ্রেস করতে হেল্প করতেছে। তাহলে আমাদের এটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা আছে এখানে, যে ইন্টেন্সিভ রিসার্চ রিকোয়ার্স প্যাশেন্স এন্ড কনসিস্টেন্সি। তাহলে আমাদের হচ্ছে এখানে যে আমাদের এখানে ইন্টেন্সিভ রিসার্চ, এটা হচ্ছে কি, গভীরভাবে আমরা যদি কোনো কিছু অনুসন্ধান করি, তাহলে ইন্টেন্সিভ রিসার্চ এটা পুরোটাই হচ্ছে আমাদের এটার জন্য এখানে সাবজেক্ট। এবং রিকোয়ার্স শব্দ অর্থ প্রয়োজনীয়, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। আর বাকি যেটা আছে সেটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে ধরে নিই। তাহলে ইন্টেন্সিভ রিসার্চ রিকোয়ার্স প্যাশেন্স এন্ড কনসিস্টেন্সি। আমরা যদি কোনো কিছু গভীরভাবে অনুসন্ধান করতে চাই, এটার জন্য কি প্রয়োজন, আমাদের ধৈর্য এবং ধারাবাহিকতা প্রয়োজন। বুঝতে পারছি? তাহলে আমাদের এইটা পড়ে আমি বুঝতে পারছি যে এইটা আমাদেরকে একটা কমপ্লিট থট দিচ্ছে, পাশাপাশি এটা একটা সাবজেক্ট, একটা ভার্ব আছে, এবং এটাকে আমি প্রিন্সিপাল ক্লজ হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমি যদি এখানে একটু সাম আপ করতে চাই, আমাদের সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর প্রিন্সিপাল ক্লজের জন্য আমাদের হচ্ছে সূত্রটা যেটা, আমাদের কন্ডিশন যেটা, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং আমাদের একটা কমপ্লিট থট প্রকাশ পেতে হবে, তখন সেটাকে আমরা আমরা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। আর এটাকে এই এই যে একটা প্রিন্সিপাল ক্লজের সমন্বয়ে গঠিত যে সেন্টেন্সটা থাকে, ওইটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। বুঝতে পারছি? ওকে, আমরা দেখলাম। ওকে, তো আমরা এখন হচ্ছে নেক্সট মুভ করি, দেখি আমাদের কি আছে নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখেন, কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যে সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, বা প্রিন্সিপাল ক্লজ যেটাকে আমরা অনেকেই চিনি। তাহলে যে সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেই সকল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে যে সকল সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি, কম্পাউন্ড সেন্টেন্স বলি। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি আমাদের হচ্ছে অনেকের কোশ্চেন আসতে পারে, তো এটাকে আমি হচ্ছে এখানে ফ্যান বয়েজ দিয়ে লিখে রেখেছি। তাহলে ফ্যান বয়েজ এর যে প্রত্যেকটা আছে, এই প্রত্যেকটা দিয়ে আমাদের এখানে এই ওয়ার্ড গুলো দেখেন, এফ গোস ফর ফর, এ গোস ফর এন্ড, এরপর এন হচ্ছে নরের জন্য, বি হচ্ছে বাটের জন্য, ও অরের জন্য, ওয়াই ইয়েটের জন্য, আর এস হচ্ছে সোর জন্য। তাহলে এই যে এখানে যে সাতটা আছে, এই সাতটাকে সাধারণত আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন নামে চিনি।
তাহলে এটাকে আমরা সাধারণভাবে মনে রাখতে পারি ফ্যান ভয়েস দ্বারা। বুঝতে পারছি? তাহলে আমি এটা এখানে হচ্ছে একটা শর্টকাট একটা স্ট্রাকচার লিখে রেখেছি যে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ফ্যান ভয়েস প্লাস ফ্যান ভয়েস। তো এখানে আমি লিখবো না যে ফ্যান ভয়েস এর এখানে যে শব্দগুলো আছে এখান থেকে যে কোনো একটা শব্দ জাস্ট লিখবো আর কি। তাহলে আমাদের এইখানে যে শব্দগুলো আছে এখান থেকে যে কোনো একটা শব্দ আমরা জাস্ট লিখবো, দ্যাটস ইট। প্লাস আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এভাবে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম করতে পারি। এখন যে এগুলা ছাড়া কি আমরা মনে আসতে পারে যে ভাই আমরা কি এগুলা ছাড়া একটা কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এখানে হচ্ছে আরো কিছু আমাদের ইররেগুলার কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেমন আমরা চাইলে এখানে আদারওয়াইজ ইউজ করতে পারি, অথবা হচ্ছে এখানে আমরা দেয়ার ফোর, নট অনলি বাট অলসো, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমি এখানে হচ্ছে একটু লিখি। তাহলে আমি একটু লিখে ট্রাই করি যে আমরা চাইলে এখানে আদারওয়াইজ, দেয়ার ফোর, এরপর হচ্ছে নট অনলি বাট অলসো, আমরা এইগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তাহলে এই এই ধরনের যে ইররেগুলার কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আছে এগুলাও চাইলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কয়েকটা একটু কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার একটু দেখে নেওয়া যাক, চলেন। তাহলে আমরা হচ্ছে আগে দুটা প্রিন্সিপাল বা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখি আগে। তাহলে ধরেন আমি এখন লিখলাম যে ধরেন একটা রুমের মধ্যে দুইজন ব্যক্তি বসে আছে। তো একজন ব্যক্তি এখানে নোবেলস বা আমাদের হচ্ছে যে সাহিত্যিক যে বইগুলো আছে এগুলো পড়তেছে, আর একজন ব্যক্তি বিভিন্ন ধরনের ডকুমেন্টারিজ দেখতেছে। আমি এখানে যদি লিখি দুইটাকে, একটা ধরেন দুইটা প্রিন্সিপাল ক্লজ, আমি এটাকে লিখলাম এইভাবে যে ধরেন লিখলাম হি হি রিডস নোবেলস নোবেলস অ্যান্ড, এখানে ধরেন হি দেওয়া তো ইয়ে করা যায়, আমি এটা সে দিয়ে লিখি, অ্যান্ড সে ওয়াচেস ডকুমেন্টারিজ। বাকিটা লিখলাম না। তাহলে আমি এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে আমি যদি এখন দেখাতে চাই যে ধরেন আমাদের এই যে এখানে হি রিডস নোবেলস, সে এখানে সাহিত্যিক বই পড়তেছে। তাহলে এখানে দেখেন এই পোর্শনটুকু হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে এখানে হি আমাদের একটা সাবজেক্ট, এরপর রিডস হচ্ছে এখানকার ভার্ব, অ্যান্ড নোবেলস হচ্ছে এখানকার অবজেক্ট ধরে নিই আমরা। এবং এই যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা আমাদের এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে এখানে যুক্ত করছে। তাহলে এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে এখানে কি আছে, সেটা বসছে এখানে সাবজেক্ট হিসেবে, ওয়াচেস এটা আমাদের ভার্ব হিসেবে বসছে, এন্ড ডকুমেন্টারিজ যেটা আছে সেটা আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করে নিই। কারণ এই যে এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হলো, তো সেহেতু আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। এখন আমি যদি এখানে একটু আরেকটা একটু লেখা ট্রাই করি, ধরুন আমি এখানে হচ্ছে আরেকটা একটু লিখি, এখানে আরেকটা একটু লেখার ট্রাই করি। ওকে, আমি লিখলাম যে আই ওয়ান্টেড টু গো ফর আ ওয়াক বাট ইট স্টার্টেড রেইনিং। অর্থাৎ আমি হাঁটতে বের হতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো। দ্যাটস ইট। তাহলে এই যে বাট, এটা আপাতত এখানে হচ্ছে আপনারা এই যে বাট শব্দটাকে বাদ দিয়ে দেন আপাতত। আমি বলবো যে এটাকে আপনারা একটু বাদ দিয়ে দেন। ধরেন যে এটা নাই এখানে, বাট শব্দটা এখানে নাই ধরেন। তাহলে বাকি যেটা আছে যে ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি শুরু হলো, সাধারণ একটা কথা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখন বাইরের অবস্থা কেমন, আপনি আমাকে বললেন যে ভাইয়া ইট স্টার্টেড রেনিং, এটা বৃষ্টি শুরু হলো। তাহলে এই যে এখানে ইট, ইটটা আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বসছে, অ্যান্ড স্টার্টেড এই শব্দটা আমাদের এখানে ভার হিসেবে বসছে। তাহলে এই ইট স্টার্টেড রেনিং এটাকে আমরা একটা কমপ্লিট প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ধরে নিই। আর বাকি যেটা আছে যে আই ওয়ান্টেড টু গো ফর ওয়াক, আমি হাঁটতে বের হতে চাই বা চেয়েছিলাম,
তাহলে এই আই ওয়ান্টেড টু গো ফর ওয়াক, এইটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো, এই পুরোটা মিলিয়ে আমাদের এখানে কম্পাউন্ড সেন্টেন্স ঘটিত হলো। বুঝতে পারছি? চলেন আমরা হচ্ছে আরো দুটো সেন্টেন্স একটু প্র্যাকটিস করে নিই। এই তো আমি এটা এখানে হচ্ছে লিখে রেখেছি, দেখেন। তাহলে আমাদের প্রথমে যেটা ছিল, যে আমাদের এখানে প্রথমে ছিল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ আ সাকসেস। আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল এটা একটা সফল ছিল। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ সাকসেস, এক্সপেরিমেন্টটা এখানে সফল ছিল। ইয়েট, তাহলে ইয়েটটা একটু আগে আমরা কি হিসাবে দেখছি, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে। তাহলে এই ইয়েটটা আমাদের বাকি দুইটাকে এখানে যুক্ত করছে। দ্য টিম রিমেইন কশাস ইন ড্রয়িং কনক্লুশন। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেস, এক্সপেরিমেন্টটা সফল ছিল। তারপরও যে টিমটা, দ্য টিম রিমেইন কশাস, টিমটি সতর্ক ছিল ইন ড্রয়িং কনক্লুশন, অর্থাৎ পরিসমাপ্তি টানার আগে তারপরও টিমটা সতর্ক অবস্থানে ছিল। তাহলে এই যে দ্য টিম রিমেইন কশাস, দ্য টিমটা এখানে হচ্ছে আমাদের ধরেন সাবজেক্ট সাবজেক্ট হিসেবে বসছে, এবং রিমেইন্ড ওয়ার্ডটা এখানে ভার্ব, রিমেইন কশাস ভার্ব হিসেবে, রিমেইন ওয়ার্ডটা এখানে ভার্ব হিসেবে বসছে। এরপর হচ্ছে কশাস ইন ড্রয়িং কনক্লুশন, কোন ক্ষেত্রে ওরা সতর্ক অবস্থানে ছিল, ইন ড্রয়িং কনক্লুশন, কনক্লুশন ড্র করার ক্ষেত্রে। এখন কনক্লুশনটা ড্র করা হয় না, এখানে ওয়ার্ডটা এখানে বসছে যে ওরা, যে আমাদের সাম আপটা ছিল, যে কনক্লুশনটা ছিল পরিসমাপ্তি টানার আগে, অর্থাৎ পরিসমাপ্তি শেষ করার আগে ওই টিমটা সতর্ক অবস্থানে ছিল। দ্যাটস ইট। এবার আমাদের হচ্ছে সেকেন্ড সেন্টেন্স যেটা দেওয়া আছে, শি কুড অ্যাটেন্ড দ্য সেমিনার, সে হয়তো সেমিনারে অ্যাটেন্ড করবে। অর শি মাইট চুজ দ্য অনলাইন কোর্স ইনস্টেড, অন্যথায় সে অনলাইন কোর্সটা, এর পরিবর্তে অনলাইন কোর্সের মধ্যে জয়েন করবে। দ্যাটস ইট। তাহলে এখানে আমাদের সিটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে, এরপর কুড অ্যাটেন্ড এটা এখানে ভার্ব হিসেবে বসছে, আর এটা অবজেক্ট। সেম ওয়েতে এখানে সিটা সাবজেক্ট, মাইট চুজ এখানে ভার্ব, বাকি রেস্ট অফ দ্য থিংস এখানে অবজেক্ট হিসেবে বসছে। দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি কম্পাউন্ড সেন্টেন্সটা কি একটু বুঝে ট্রাই করলাম। যদি একটু সাম আপ বলতে চাই, কি বলতে পারি, যে আমাদের যদি দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। ওকে, তো আমরা নেক্সট মুভ করি। 6টা মিনিট একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের নেক্সট ক্লাসে প্রয়োজন হবে। ধরেন আমি এটাকে বললাম, একটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ পুয়ার, একটা জাতীয় সেন্টেন্স, বাট হি ইজ অনেস্ট। দেখেন আমাদের এইখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, আমাদের এইখানে এই যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হলো, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু সাবজেক্ট একটাই, তাই না? এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট একটাই, এইরকম যদি সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব হয়, তখন আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটা চাইলে না লিখলেও হবে। তো আমরা চাইলে এটাকে এখন এভাবে লিখলেও হয়, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে আমাদের এটা হবে, এটাও কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়তেছে। বুঝতে পারছি? তাহলে এই যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এটা একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে ধরেন আমরা চাইলে, আমরা যদি ধরেন দুইটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা কম্পাউন্ড সেন্টেন্স লিখলাম, তো একবার আমরা এভাবে লিখবো, সেকেন্ড টাইম আমরা এভাবে লিখবো। তাহলে আমাদের যে আমরা ভ্যারাইটি মেনটেন করতে পারতেছি, এই জিনিসটাও আমরা এক্সপ্রেস করতে পারলাম আর কি। তো মোটামুটি বুঝতে পারছি তো না? ওকে, তো আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট মুভ করি, দেখি নেক্সট কি আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, দেখেন আমাদের হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। কিন্তু এখন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের হচ্ছে সাবঅর্ডিনেটিং কিছু কনজাংশন থাকবে, যেমন বিকজ, অলদো, সিন্স, হোয়েন, ইফ, এই ধরনের সাবঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো আছে এগুলো এখানে ইউজ হতে পারে। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা কি একটু আমার সাথে একটু বলার চেষ্টা করেন,
যে যে সেন্টেন্স গুলোর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেগুলাকে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলি। দ্যাটস ইট। আর এই কমপ্লেক্স সেন্টেন্স গুলোর মধ্যে আমাদের কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? বিকজ, অলদো, সিন্স, হোয়েন, ইফ, যে কোনোটা এখানে বসতে পারে। তো চলুন আমরা কিছু প্র্যাকটিস করে নেওয়া যাক। ধরেন আমি এখানে একটু লিখলাম যে অলদো it was raining, যদিও বৃষ্টি হচ্ছিল, উই ওয়েন্ট হাইকিং, আমরা হাইকিং করার জন্য বের হয়েছি। তো এটাই লিখি যে বের হয়েছিলাম, উই ওয়েন্ট হাইকিং। তাহলে এই যে দেখেন, ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল। আমি যদি পুরো এই কথাটা একটু বলি, বলার পর দেখবেন যে আমরা এই সেন্টেন্সটার সম্পূর্ণ অর্থটা পরিপূর্ণতা জানার জন্য আমাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতেছে। তাহলে এই যে অলদো ইট ওয়াজ রেনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, এই অলদো ইট ওয়াজ রেনিং, এখানে অলদো যে শব্দটা আছে এটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এখানে ইউজ হয়েছে। আর বাকি ইট ওয়াজ রেনিং, ইটটা এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ওয়াজ রেনিং, এটাই আমাদের এখানে ধরেন আমাদের ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এন্ড দেন বাকি যেটা আছে, উই ওয়েন্ট হাইকিং, আমরা হাইকিং করার জন্য বের হয়েছিলাম। তাহলে এই যে উই ওয়েন্ট হাইকিং, এখানে এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাটস ইট। তাহলে এই যে এই সেন্টেন্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটা? অলদো ইট ওয়াজ রেনিং, এই পুরোটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ। বাকি যেটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরকম একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে গঠিত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। তবে এই ক্ষেত্রে চাইলে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, এটার পরিমাণ একাধিকও হতে পারে, নো ইস্যুজ এই ক্ষেত্রে। তো চলেন আমরা কিছু প্র্যাকটিস লিখে রেখেছি, দুইটা সেন্টেন্স, ওই দুইটা সেন্টেন্স দেখা যাক। এখানে কি লিখে আছে দেখেন, ইফ স্টুডেন্টস আর গিভেন রেগুলার ফিডব্যাক, স্টুডেন্টসদেরকে যদি প্রতিনিয়ত ফিডব্যাক দেওয়া হয়, দে টেন্ড টু ইমপ্রুভ ফাস্টার, তারা খুব দ্রুতই উন্নতি করবে। তাহলে ইফ স্টুডেন্টস আর গিভেন রেগুলার ফিডব্যাক, যদি স্টুডেন্টদেরকে রেগুলার ফিডব্যাক দেওয়া হয়, দে টেন্ড টু ইমপ্রুভ ফাস্টার, তারা খুব দ্রুত উন্নতি করবে। তাহলে এই যে আমাদের ইফ স্টুডেন্টস আর গিভেন রেগুলার ফিডব্যাক, এটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকি যেটা আছে, দে ট্যান টু ইমপ্রুভ ফাস্টার, তারা খুব দ্রুত উন্নতি করবে, এটা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাটস ইট। আর এখানে হোয়াইল দ্য মার্কেট ফ্লাকচুয়েটস আনপ্রেডিক্টেবলি, যখন মার্কেট, অর্থাৎ আমরা আনপ্রেডিক্টেবলি শব্দের অর্থ কি? আমরা যে যে জিনিসটা প্রেডিকশন করতে পারবো না, সেটাকে সাধারণত আমরা এখানে আনপ্রেডিক্টেবলি এখানে বলছি। তো while the market fluctuates unpredictably, long term investors remain unfazed. তাহলে আমাদের এখানে যেটা আছে, while the market fluctuates unpredictably, এটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, বাকি যেটা আছে যে লং টার্ম ইনভেস্টরস রিমেইন আনফেজড, এটা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে আমরা গঠিত যে সেন্টেন্সটা গঠিত হয়েছে, সেটাকে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স বলছি। দ্যাটস ইট। আশা করি বুঝাতে পারছি। তো এখন যদি কমপ্লেক্স সেন্টেন্সের একটা আমি সাম আপ করতে চাই, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাম আপটা কি হবে? যে সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটাকে আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলি। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়। দ্যাটস ইট। ওকে, এখন দেখি আমাদের পরবর্তী কি আছে। ওকে, পরবর্তীতে এখানে আমাদের সম্পূর্ণটার একটা আমি ওভারভিউ আপনাদের জন্য প্রোভাইড করছি, যে আমাদের এখানে কি আছে, সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এরপর কানেক্টর হিসেবে কিছু ইউজ হবে না, যেমন উদাহরণস্বরূপ শি রানস ডেইলি। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো ফ্যান বয়েজ
যে শব্দগুলো আমরা শিখেছি, আর এগুলা ছাড়াও আমাদের হচ্ছে কিছু ইরেগুলার কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন আদারওয়াইজ, দেয়ারফর, নট অনলি বাট অলসো, এগুলো আমরা এখানে ইউজ হতে পারে। আর আমরা একটা এক্সাম্পল দেখলাম যে হি স্টাডিড হার্ড এন্ড হি ফাস্ট দ্য টেস্ট, দ্যাটস ইট। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। একটা উদাহরণস্বরূপ, বিকজ আই ওয়াজ টায়ার্ড আই ওয়েন্ট টু বেড আর্লি, দ্যাটস ইট। ওকে, তো এখন হচ্ছে আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছি যে আমাদের হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, এগুলো আমাদের পরবর্তীতে কিছুদিন পর আরো ভালোভাবে কাজে লাগবে। এগুলো সম্পর্কে আমরা আরো কয়েকটা ক্লাস পরে ইলাবোরেটলি একটু জানবো, যে এগুলো আগেও পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে। এগুলোকে আমরা সাধারণত প্যারালেলিজম বলি বা সমান্তরাল বলা হয় এটাকে। আমাদের সমান্তরাল যে স্ট্রাকচার গুলো আছে, এগুলো নিয়ে আমরা কয়েকটা ক্লাস পরে ব্রিফলি ডিসকাস করব। আপাতত জাস্ট এটাই মাথায় রাখি। এখন হচ্ছে আমাদের কিছু জিনিস একটু অ্যাভয়েড করার জন্য, যেমন কমা স্প্লাইস। এখন কমা স্প্লাইস ব্যাপারটা কি একটু লক্ষ্য করেন, যে আই ওয়াজ টায়ার্ড, আই ওয়েন্ট হোম। দেখেন এই আই ওয়াজ টায়ার্ড, এটা কি, এটা একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। এটাও আর একটা আই ওয়েন্ট হোম, এটাও এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। তাহলে এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটি সম্পূর্ণ বাক্য আছে, দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা দুইটা সম্পূর্ণ বাক্যকে আমরা কখনো কমা দ্বারা লিখতে পারবো না। যদি কমা দ্বারা লিখি সেই কিন্তু এটা আমাদের ভুল। তো এটাকে সাধারণত বলা হয় কমা স্প্লাইস। আর আমরা যদি এরকম লিখতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সরি, আমাদের হচ্ছে এখানে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদেরকে এখানে ইউজ করতে হবে, যাতে করে এইটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে এখন দেখেন আই ওয়াজ টায়ার্ড, আমরা এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসছি। আমি বারবার এখানে সাবঅর্ডিনেটিং বলে ফেলতেছি, আই অ্যাপোলোজাইজ। এখানে হচ্ছে কোঅর্ডিনেটিং যে কনজাংশন গুলো আছে ওইটা, যেমন সো এখানে বসালাম। সো বসানোর পর আমাদের এখানে যদি এখন আমরা কমা ইউজ করি, সেহেতু কোনো ইস্যুস হবে না। তাহলে কমা স্প্লাইসের যে এররটা আছে সেটা আমরা বুঝতে পারছি। এখন ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট জিনিসটা কি? ফ্র্যাগমেন্ট জিনিসটা হচ্ছে অপূর্ণ বাক্য আর কি। যেমন আমাদের যে একটা আকাঙ্ক্ষা থেকে যায়, এটাকে সাধারণত ফ্র্যাগমেন্ট বলা হয়। যেমন আমি যদি বলি যে হয় নাই অ্যারাইভড, এখন আমি হয় নাই অ্যারাইভড এটা বলার পর দেখবেন যে আপনাদের মনের মধ্যে, যে আমি রেস্ট অফ দ্য থিংস শোনার জন্য আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতেছে। এখন আমি যদি বলি হয় না অ্যারাইভড, দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড, আমি যখন পৌঁছালাম আমি কি দেখলাম যে শোটা অলরেডি শুরু হয়ে গেছে। তখন কিন্তু আমার মনের ভাবটা আমি সম্পূর্ণরূপে আপনাদের কাছে এক্সপ্রেস করতে পারতেছি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের মেইনলি ফ্র্যাগমেন্টটা। তো আমরা মোটামুটি কমা স্প্লাইস এন্ড ফ্র্যাগমেন্ট জিনিসটা কি এটি একটু বুঝার ট্রাই করলাম। দেন আমি হচ্ছে সাম আপটা আবার লিখে রেখেছি, যে আমাদের সিম্পল সেন্টেন্স ওয়ান আইডিয়া ওয়ান ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স টু ইকুয়াল আইডিয়াস, এন্ড কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা মেইন আইডিয়া আর একটা সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়ার মধ্যে হচ্ছে রিজন থাকতে পারে, টাইম অথবা যে কোনো কন্ডিশন থাকতে পারে, এনিথিং এখানে থাকতে পারে। ওকে, প্র্যাকটিস টাস্ক চলে আসছে। আচ্ছা, আমরা একটা জিনিস একটু দেখার ট্রাই করি। আমরা একটা জিনিস দেখার ট্রাই করি, যে এখন ভাই মনে হতে পারে যে ভাই আমি এখানে হচ্ছে কেন এই জিনিসগুলো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স কেন শিখতেছি? আপনি কি আমাদেরকে শুধু শুধু শিখাচ্ছেন নাকি, নাকি আমাদেরকে খুদেই পাইয়ে একটা শুধু আমাদের প্রেশার দিচ্ছেন? এরকম মনে হতে পারে। তো সুতরাং একটু দেখেন আমরা হচ্ছে কেন জিনিসগুলো শিখতেছি, একটু দেখা যাক। লাস্ট ক্লাসেও আমি এই জিনিসটা একটু দেখাইলাম। তো এখন ধরেন আমি হচ্ছে একটা জিনিস বললাম এমন, ওকে, আমি হচ্ছে একটা জিনিস বলি, কি বলা যায়, ওকে, studied hard and we wanted to pass the exam. ধরুন আমি হচ্ছে এখানে একটা সেন্টেন্স লিখলাম যে হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, কেন? অ্যান্ড হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, এবং সে পরীক্ষায় পাশ করতে চেয়েছিল। দ্যাটস ইট। তাহলে এই যে হি স্টাডিড হার্ড, এখানে দেখেন আমরা হচ্ছে দুইটা সেন্টেন্সকে এখানে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এখানে আমরা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করলাম। এখন এইটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমি সেম থটটাকে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে রূপান্তরিত করতে পারি। যেমন এইভাবে, হি স্টাডিড হার্ড বিকজ হি ওয়ান্টেড টু
পাস দ্য এক্সাম। তাহলে এটা কিন্তু আমাদের দেখেন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে ফেলতে পারছি। আমাদের যে থটটা বা আমরা কি এক্সপ্রেস করতে চাইছি এটা কিন্তু সেমই আছে। হি স্টাডিড হার্ড এন্ড হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম। এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা আমি প্রকাশ করতে চাইছি ওই জিনিসটা কিন্তু আমি এখন কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে পেরেছি। এন্ড এটাকে চাইলে আমরা এখন সিম্পল সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। কিভাবে? যেমন দেখেন, হি স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম। সে কঠিন পরিশ্রম করলো, কেন করলো? পরীক্ষায় পাশ করার জন্য। এখন এই জিনিসটা আমরা হচ্ছে কেন শিখতেছি আদতে? এখন দেখেন, আমাদের হচ্ছে ধরেন আমাদের মাথার মধ্যে অনেক জিনিস আসতে পারে যখন আমরা রাইটিং এ একটা টাস্ক কমপ্লিট করব, যে আমরা হচ্ছে কিছু একটা নিয়ে কথাবার্তা বলতেছি। তখন ওই কথাবার্তা বলার মধ্যখানে ধরেন হচ্ছে আমি যদি সবকিছু সিম্পল সেন্টেন্সে লিখি তাহলে কিন্তু আমাদের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে এক্সামিনারের সামনে। তাহলে এই যে সেম জিনিসগুলো, ধরুন আপনি হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাস্টার বা রিমোট জবস নিয়ে কিছু একটা আসলো, কিছু একটা আসতে পারে। তো আমরা হচ্ছে আমরা কিছু একটা আসলো তো আমি কিছু একটা লিখলাম। তো লিখার পর আমি যদি সবগুলো সিম্পল সেন্টেন্স লিখি দেখা যাবে যে আমার গ্রামাটিক্যাল রেঞ্জ যেটা আছে সেটা কোনোভাবে কাভার হবে না। তখন আমি সেম জিনিসগুলো যদি একবার সিম্পল সেন্টেন্স লিখি, একবার কমপ্লেক্সে লিখি, একবার কম্পাউন্ডে লিখি, তাহলে এক্সামিনারের সামনে আমার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই আমরা শিখতেছি আর কি। এখন বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে এই যে এখানে কম্পাউন্ড সেন্টেন্সটাকে কমপ্লেক্সে একবার কনভার্ট করলেন, এরপর সিম্পলে কনভার্ট করলেন। এই কনভার্সনের যে ব্যাপারটা এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে কনভার্সনের যে ব্যাপারটা এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন ওকে, এখন আমরা একটা জিনিস দেখেন আমরা কিভাবে রাইটিং টাস্ক 2 এর মধ্যে লিখতে পারি। যেমন একটু আগে আমি যেটা বললাম যে রিমোট জবস সম্পর্কে, তখন আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি এমন যে অলদো দেয়ার আর undeniable benefits, although there are undeniable benefits to remote works, তাহলে it also কি লেখা যায়? it also brings several challenges, particularly in maintaining team collaboration. দ্যাটস ইট। ধরো আমি এখানে হচ্ছে লিখলাম যে আমরা হচ্ছে এটা লিখতেই পারি যে টাস্ক 2 এর আমরা ইন্ট্রোর মধ্যে এই জিনিসটা লিখলাম যে অলদো দেয়ার আর আনডিনাইবল বেনিফিটস টু রিমোট ওয়ার্কস। যদিও রিমোট ওয়ার্কের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ বেনিফিটস আছে, ইট অলসো ব্রিং সেভারাল চ্যালেঞ্জেস। এটার মধ্যে কিছু আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। চ্যালেঞ্জ গুলো কি? যেমন পার্টিকুলারলি ইন মেনটেনিং টিম কোলাবোরেশন। আমরা যদি একটা টিম নিয়ে কোনো একটা কাজ করতে চাই তাহলে টিম কোলাবোরেশনের যে ব্যাপারটা আছে এটা একটা চ্যালেঞ্জেবল ইস্যু আমাদেরকে ফেস করতে হয়। তাহলে দেখেন আমি কিন্তু এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম। তাহলে এইরকম করে আমাদের হচ্ছে যখন রাইটিং এর মধ্যে আমরা লিখতে যাব যে রাইটিং এর মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ইউজ করব, আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে ফার্দার ডে বাই ডে আমরা এগুলো নিয়ে আরো ইলাবোরেটলি আলোচনা করব। সুতরাং এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জাস্ট ঠান্ডা মাথায় আপনারা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3 ধরনের সেন্টেন্স ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই হবে। আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে বা আমরা আমরা হচ্ছে কিভাবে রাইটিং এবং স্পিকিং এর মধ্যে আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো ধরনের আপনাদের ইস্যু থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারিনি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে এগুলোর অ্যান্সার দিব আপনাদের। আর সবসময় ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি ওইখানে হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে বা আপনাদের বাসায় প্র্যাকটিস করার মতো কিছু টাস্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তো আজকে হচ্ছে তারপরে এখানে কিছু লিখে রেখেছি যে আপনারা কি করবেন। যেমন ধরেন এই যে প্র্যাকটিস টাস্ক যেটা আছে, আপনারা কিছু সিম্পল সেন্টেন্স কি নিজে নিজে বাসায় একটু ট্রাই করবেন যে একটা সিম্পল সেন্টেন্স নেবেন, ওইটাকে কমপ্লেক্স, কম্পাউন্ড দুইটা ভাবে একটু কনভার্ট করার ট্রাই করবেন। যদি আমরা কনভার্সন করার যে জিনিসগুলো এগুলো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো।
এরপর হচ্ছে দুইটা সিম্পল আইডিয়া নিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করবেন। এই একটু আগে আমি যেভাবে করলাম যে হি স্টাডিড হার্ড, এটা একটা আইডিয়া, এন্ড হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চেয়েছিল। তো এই যে আমি দুইটা সেন্টেন্স নিলাম, এই দুইটা সেন্টেন্সকে আমি একটা কম্পাউন্ডে রূপান্তরিত করছি। আপনারা এই কাজটা করবেন। আর ছোটখাটো একটা প্যারাগ্রাফ একটু লেখার ট্রাই করবেন 3 ধরনের সেন্টেন্স ইউজ করে। 3 ধরনের সেন্টেন্স ইউজ করে ছোটখাটো একটা প্যারাগ্রাফ লেখার ট্রাই করবেন। বুঝতে পারছি? তো মোটামুটি আমরা আজকের ক্লাসে এগুলো আলোচনা, আমাদের বিষয়বস্তু ছিল। আমরা নেক্সট ক্লাসে আমরা এই কনভার্সন করার যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করব। আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা হচ্ছে কোন টপিক নিয়ে আমরা চাইলে সামনের দিনগুলোতে আলোচনা করা যায়, এখন এটা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং যে কোনো মডিউল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, যে ভাই আমার হচ্ছে রিডিং এর লিস্ট অফ রিডিংস নিয়ে প্রবলেম আছে, তো আমাকে জানান, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর আপনার কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবেন আমাদের এই ফ্রি কোর্সের মধ্যে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। হোপ ফর দ্য বেস্ট।